হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শিক্ষা নিয়ে স্বাগতম। আমি রুকসাদ আহমেদ। অনলাইন ক্লাসে এক নতুন মুখ। আমি যা জানি আশা করি সবাইকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো গাউসের উপপাদ্য। একে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য বলা হয়ে থাকে সাধারণত। জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসে গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটি পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের বলবিদ্যার প্রথম অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়ে অন্তর্ভুক্ত। এছাড়াও আবার অনার্স দ্বিতীয় বর্ষের যারা মেজর নন মেজর আছে তাদের ক্যালকুলাস 2-এর এই গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটি অন্তর্ভুক্ত রয়েছে। টপিকটা শুরু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। যেমন এর মধ্যে অন্যতম হলো তল বা ক্ষেত্র। চলুন তল বা ক্ষেত্র সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। তল হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট এলাকা। যেমন ধরেন এই খাতাটি একটা সমতল, কিন্তু তল সবসময় সমতল হবে তেমন কিছু না। এই রুমের যে দেওয়াল আছে, এই রুমের দেওয়াল ছাদ দ্বারা অন্তর্ভুক্ত একটা নির্দিষ্ট আবদ্ধ তল, একে সাধারণত তল বা ক্ষেত্র বলে। তল হচ্ছে সাধারণত একটি আবদ্ধকারী ক্ষেত্র। যেমন আমরা একটি বৃত্তের কথা চিন্তা করি। এই বৃত্তের সীমানাটাই, এই বৃত্তের যে সীমানাই একটা সাধারণত তল। অর্থাৎ তল সবসময় সমতল হবে তেমন কিছু না। পরের যে বিষয় জানার আছে তা হলো নর্মাল সাধারণত বলতে গেলে একটা লম্বকে বলি, লম্ব একটি নর্মাল। অর্থাৎ লম্বকেই নর্মাল বলা হয়, লম্বকেই নর্মাল বলা হয়। যেমন আমি একটা খাতার কথা চিন্তা করি। এই খাতাটি কি একটি সমতলের উপরে এই কলমের যে অবস্থান একে সাধারণত কী বলে? লম্ব বলে। খাতার সমতলের উপর কলমটি একটি লম্ব। এখন এই সমতলটি যদি আমি নাড়াচাড়া করি, এদিক ওদিক করি, তাহলে ওই লম্বর দিক পরিবর্তন হয়। এই লম্বর দিকে পরিবর্তন করে এই লম্বকে সাধারণত বলে কি? নর্মাল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন নর্মাল বিষয়টা কি। এরপরে যে জিনিসটা আমরা জানবো বা এরপরে যে বিষয়টা আলোচনা করব তা হলো লম্ব অভিক্ষেপ বা লম্ব ছায়া। লম্ব অভিক্ষেপ বা লম্ব ছায়া। ধরি একটি ভেক্টর, এর উপর একটি আলোক উৎস বিবেচনা করি। ধরি আলোক উৎস, একটি আলোক উৎস। এখন এই আলোক উৎস থেকে যদি এ ভেক্টরের উপর আলো পড়ে, তো এ ভেক্টরের জন্য একটি ছায়া তৈরি হয়। এ ভেক্টরের জন্য একটি ছায়া তৈরি হয়। এখন এই ছায়ার যে দৈর্ঘ্য, অর্থাৎ এই এতটুকু ছায়ার যে দৈর্ঘ্য, একেই সাধারণত বলে লম্ব অভিক্ষেপ বা লম্ব ছায়া। লম্ব ছায়া। আশা করি বুঝতে পারছেন। এখন এই ভেক্টরের অবস্থানের কারণে তার লম্ব অভিক্ষেপ বা লম্ব ছায়া ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি এই ভেক্টরটিকে
সমান্তরাল কোনো ভেক্টর বিবেচনা করি। তো এই ক্ষেত্রে উপরে যদি কোনো আলোক উৎস থাকে, এখানে আলোক উৎস যদি দেওয়া হয়, তখন যদি ভেক্টরের উপর আলো পড়ে, তবে এর ছায়ার দৈর্ঘ্য এরকম হবে। কিন্তু যদি আমি এই একই ভেক্টরকে যদি আমি এভাবে যদি একটু বাঁকা করে নিই উপর দিকে, দৈর্ঘ্য একই কিন্তু একটু বাঁকা, এই অবস্থান, এই দূরত্ব কারণে, তখন এই আমার আলোক উৎস থেকে যদি আলো পড়ে, তখন তার দৈর্ঘ্য হবে এতটুকু। আমি যদি আরও বাঁকা করি, তাহলে এর দৈর্ঘ্য আরও কমে যাবে। কোনো লম্ব যদি সমান্তরাল, এই সমান্তরাল চিন্তা না করে যদি কোনো লম্ব চিন্তা করি ভেক্টরটাকে, তো একটা বিন্দু হিসেবে বলা যায় যে ভেক্টরের অবস্থানের কারণে লম্ব বিক্ষেপ ভিন্ন ভিন্ন হতে পারে। এখন আমি একটি ত্রিমাত্রিক ব্যবস্থা বিবেচনা করি, যেমন ত্রিমাত্রিক ব্যবস্থা এটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আর এই ত্রিমাত্রিক ব্যবস্থার উপর একটি আলোক উৎস স্থাপন করি, মনে করি একটা আলো আছে এখানে, আলোক উৎস। এখন ওয়াই ও জেড অক্ষের উপর একটি থাল বিবেচনা করি, সমান্তরাল না, একটু তির্যকভাবে একটা থাল বিবেচনা করি। থালের ওপর আলোক উৎস থেকে যে আলো পড়বে, এর ছায়া সাধারণত গঠিত হবে। আলোক উৎস যদি আলো পড়ে, তখন ছায়া গঠিত হবে। ওয়াই যে তলের উপর যে থাল দিলাম, থাল অঙ্কন করলাম, এই থালের নাম দিলাম ডিএস, অর্থাৎ এই তলের নাম হলো ডিএস। এখন ডিএস এই তলের জন্য বা থালের জন্য আমার যে ছায়াটি নিচে মাটিতে পড়বে, এই ছায়াটি নাম হবে তাহলে ডি এক্স ডিওয়াই, কারণ এই মাটিতে সাথে আমার যে স্থানগুলো অন্তর্ভুক্ত তা হলো এক্স আর ওয়াই। অর্থাৎ আমি যে জেড অক্ষ বরাবর, জেড অক্ষর উপর একটা অক্ষ ধরে একটা উৎস দিলাম, আলোক উৎস, অর্থাৎ যে উৎসে বরাবর আমি আলো ফেলবো, যে উৎসে আমি আলোক উৎস ধরবো, তার বিপরীত অন্য দুই উৎস আছে, ওইখানে সাধারণত তার ছায়া গঠিত হবে। অর্থাৎ আমি যদি ওই অক্ষ বরাবর যদি কোনো আমি আলোক উৎস ধরতাম, তাহলে এক্স ও জেড অক্ষ বরাবর তার ছায়া পড়ত। যেহেতু আমি জেড অক্ষ বরাবর আমি আলোক উৎস বিবেচনা করছি, তাহলে এই জেড অক্ষ বরাবর বিবেচনা করার ফলে আমার ছায়াটি গঠিত হয়েছে, যে তলের ছায়াটি গঠিত হয়েছে তা হলো এক্স আর ওয়াই অক্ষ বরাবর। তাই এই ছায়ার নাম হলো ডিএক্স ও ডিওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আরেকটি বিষয়, আমি যদি এখানে এ ভেক্টর বিবেচনা করি, এটা তল, এটা বরাবর লম্ব, অর্থাৎ এতটুকু। তার মানে এই তলের জন্য এক্স ধরি ভূমি, ভূমি, হ্যাঁ, আর এন হলো ভেক্টরের মান, অর্থাৎ এ, অর্থাৎ সমান এ লেখা যায়, সরি। এটা যদি লম্ব হয়, লম্ব, তাহলে কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি আছে এখানে এক্স, অতিভুজ আছে এ, তাহলে আমরা এক্স সমান লিখতে পারি এ কস থিটা। এবং এখানে এক্সই সাধারণত কি লম্ব ছায়া বা লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ
এক্স ইকুয়ালস টু এ কস থিটা। এখন আমরা যে থাল নিলাম, অর্থাৎ ওয়াই ও জেড অক্ষের উপর যে থালটি নিলাম সেটি কি তির্যকভাবে অবস্থান করছে। তাই আমার ভেক্টর যদি একটা অঙ্কন করি, আমার ভেক্টরটি তির্যকভাবে হবে। এখানে এন একটি ভেক্টর নিলাম যার নাম এন, আর জেড অক্ষ বরাবর আরেকটি ভেক্টর নিলাম যার জেড অক্ষের ভেক্টরকে সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয়, এই কারণে কে দ্বারা প্রকাশ করা হয়। আর এন ও কে ভেক্টর মধ্যবর্তী কোণ হলো থিটা। ঠিক আছে। আচ্ছা, তখন আমি এই ত্রিভুজ ক্ষেত্রে আমি ধরলাম এই লম্ব ভেক্টরের ক্ষেত্রে আমার যে অভিক্ষেপ বাড়লো, অর্থাৎ লম্ব ছায়া এক্স অক্ষ বরাবর, এই যে এক্স যেটা আছে এক্স ভূমি, তদ্রূপ আমার ভূমিতে এখানে কী বস্তু করছে, লম্ব ছায়া, অর্থাৎ এই থালের ছায়া হলো কি ডিএক্স ডিওয়াই। ঠিক আছে। তো এই তদ্রূপ আমি এখানে লিখতে পারি লম্ব বিক্ষেপ ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু, এখানে কি আছে ডিএস কস থিটা। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ সুতরাং এই ক্ষেত্রের জন্য আমার সাধারণত লম্ব বিক্ষেপ ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু ডিএস কস থিটা। আশা করি বুঝতে পারছেন। এই গাউসের উপপাদ্য বোঝার জন্য অন্য একটি যে টপিক গুরুত্বপূর্ণ তা হলো ইন্টিগ্রেশন। 4 নম্বর ইন্টিগ্রেশন। আচ্ছা, এটা একটু ভালো করে বুঝতে পারি আমরা। যেমন ইন্টিগ্রেশন আমরা আয়তক্ষেত্রটা বিবেচনা করি। আয়তের ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, ক্ষেত্রফল নির্ণয় করতে কী দরকার, আমার দৈর্ঘ্য আর প্রস্থ, এই তো। আচ্ছা, এখন যদি আমি কোনো বৃত্ত ব্যবস্থা বিবেচনা করি, তাহলে এটুকু তার ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, পাই আর স্কোয়ার তার ক্ষেত্রফল। আচ্ছা, এখন যদি আমি কোনো ত্রিভুজ বিবেচনা করি, করলাম, একটু ধরি এ ধরি, তাহলে ক্ষেত্রফল হাফ গুণ এ গুণ এইচ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ এইচ। এখন যদি আমি কোনো ট্রাপিজিয়াম বিবেচনা করি, করলাম, এটুকু এইচ, আচ্ছা এটুকু যদি বি ধরি, তাহলে এর ক্ষেত্রফল হলো হাফ গুণ এইচ এ প্লাস বি। অর্থাৎ এই সবগুলোর ক্ষেত্রের জন্য আমরা সাধারণত খুব সহজেই এইসব সূত্রের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমি একটা বস্তু বিবেচনা করি, যে বস্তুর আকার হলো এই বস্তুর আকার সাধারণত এই সব ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করা যায় না। তাই এই ক্ষেত্রফল প্রকাশ করার জন্য আমরা যে নতুন পদ্ধতি ব্যবহার করি, সেই পদ্ধতির নাম হলো ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কী করি, এই ক্ষেত্রফল নির্ণয় করা যায়। অর্থাৎ এই ইন্টিগ্রেশনের মাধ্যমে, অর্থাৎ এই বস্তুটিকে ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়, ক্ষুদ্র বস্তুর ক্ষুদ্র আকার ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে সম্পূর্ণ বস্তুর আকার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এটি সাধারণত একটা ইন্টিগ্রেশন, অর্থাৎ কোনো বস্তুকে ক্ষুদ্রভাবে বিভক্ত করে তার ক্ষেত্রফল নির্ণয় করা। তো ইন্টিগ্রেশন সাধারণত 3 ধরনের। প্রথম ইন্টিগ্রেশন 1 নম্বর, একে বলে সিঙ্গেল ইন্টিগ্রেশন। তারপর হলো ডাবল ইন্টিগ্রেশন, একে বলে ডাবল ইন্টিগ্রেশন। আচ্ছা, তার পরবর্তীতে হলো এগুলো ট্রিপল ইন্টিগ্রেশন। সিঙ্গেল ইন্টিগ্রেশন সাধারণত রেখা সমকলন, বাংলা হলো সমকলন, অর্থাৎ
এই সমাকলনকে বলা হয় রেখা সমাকলন। অর্থাৎ এখানে কোনো রেখা যদি বিবেচনা করি তাহলে রেখার ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করা যে ক্ষুদ্র অঞ্চল ক্ষেত্র নির্ণয় করার মাধ্যমে যে ইন্টিগ্রেশন ব্যবহার করা হয় তাকে বলা হয় সাধারণত সিঙ্গেল ইন্টিগ্রেশন। একে ডিএস দ্বারা প্রকাশ করা হয়, ডিএস তল বা ডিএক্স, একে ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়, বদ্ধ অঞ্চলকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর ডাবল ইন্টিগ্রেশন সাধারণত ক্ষেত্রফল হিসেবে বিবেচনা করা হয়, তাই একে তল সমাকলন বলে, একে তল সমাকলন, একে রেখা সমাকলন। ঠিক আছে। আর ট্রিপল অর্থাৎ এক্ষেত্রে সাধারণত আয়তনকে সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়, আয়তন সমাকলন, একে বলা হয় আয়তন সমাকলন। আশা করছি এতটুকু আমরা বুঝতে পারছেন।